আমি যেটা চাই সেটা কি করে প্রাপ্ত হব, সেটা কি করে আমি পাবো? অর্থাৎ যে যেটা চাইছে সেটা কি করে পাবে? আমরা যদি শাস্ত্রের পরিভাষায় দেখি, শাস্ত্র বলছে জ্যামে বৈশে বৃণুতে তেনৈব লভ্য। যে যাহা চায় সে তাহা পায়। যদি আমরা ইংরেজি প্রবাদের থেকে লক্ষ্য করি, তাহলে পেয়ে যাবে অ্যাজ ইউ স সো ইউ রিপ। যেমন কর্ম তেমন ফল, যেমন করাত তেমনি কাটে। আরেকটি গ্রেট প্রবাদ আছে, ইন্ডাস্ট্রি ইজ দি কে টু সাকসেস। এই যে পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি। তবে আজকাল মানুষ সহজে কিছু পেতে চাইছে, আমরা সহজে কিছু পেতে চাইছি। সেই সহজ করে পাওয়ার পন্থা বা প্রক্রিয়াটা কি, সেটা একটা বিশেষ শব্দ প্রত্যেকের কাছে পরিচিত, সেটা হচ্ছে টোটকা, তাবিজ, কবচ, অনেক কিছু। এসবগুলো থাকলে নাকি জীবনে সফলতা পাওয়া যেতে পারে। দেখুন, এসবের পেছনেও যে কর্মরহস্য লুক্কায়িত নেই তাও বলা যাবে না। টোটকা, এই ক্রিয়াদি করলে, এই মন্ত্র প্রয়োগ, তাবিজ কবজাতি প্রয়োগ করতে গেলে তার ভিতরে কিন্তু একটা ক্রিয়াত্মক শক্তি থাকে বা এসে যায়। তাহলে এটাও ক্রিয়াত্মক, সুতরাং এটাও কর্ম করা হচ্ছে, ফল কেন ফলবে না? কিন্তু কর্ম রহস্যবাদ অনেক জটিল। এখানে সফল হতে গেলে আমাদেরকে প্রথমত দৃঢ় হতে হয় এবং আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক রাখতে হয় এবং আমাদের উদ্দেশ্য ভীষণ গভীর এবং কঠোর হতে হয়। যেমন আমি একটা পরিভাষায় বলবো, সেটা হচ্ছে জীবনের সফলতা হচ্ছে খানিকটা বন্দুকের বুলেটের মতো। কেন? আমি যেটা চাইছি সেটা পাওয়ার যে প্রক্রিয়া, সেটা সম্পূর্ণ বন্দুকের যে প্রসেসিং, বন্দুক চালানোর যে প্রসেসিং বা লক্ষ্য ভেদ করার যে প্রসেসিং বন্দুকের ক্ষেত্রে, সেটার দিকে লক্ষ্য করলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমরা যদি স্বামী বিবেকানন্দের জীবনীতে একটু লক্ষ্য করি, এখানেও লক্ষ্য করার বিষয়। এই জন্যে এই যে সফলতা আসবে, সেটা কিন্তু লক্ষ্য রাখার উপরেই আসবে। আপনি কিভাবে নোটিস করছেন এটার উপরে ডিপেন্ড করবে। কোনো তান্ত্রিক, কোনো জ্যোতিষী, কোনো হস্তরেখা তত্ত্ববিদ, কোনো টোটকা দেওয়ানেওয়ালা লোক, এনারা যেটা করছেন সেখানেও কিন্তু মাইন্ডটাকে সেন্ট্রালাইজড করার প্রক্রিয়া রয়েছে। শব্দের যে বিন্যাস, শব্দ যে তরঙ্গ কি মন্ত্র বা কোনো একটা বস্তু বা দ্রব্য, সেখানেও কিন্তু একটা মাইন্ড সেটআপের বিষয় অবশ্যই চলে আসছে। এই জন্য সারদা মায়ের বক্তব্য অনুসারে আমরা বলতে পারি এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড, সব কিছু মনের ভিতরে। আমরা স্বামী বিবেকানন্দের এই লক্ষ্যভেদের কথা বলবো, যেটা উনি অসম্ভবকে সম্ভব করেছিলেন। উনি একদিন, এটা বিদেশের ঘটনা, রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে একটা বিদেশি পুকুর, সেখানে পাশে কতগুলো ছেলেপুলেরা কি করছে, একটা ইয়ারগান টাইপের বন্দুক নিয়ে ওই পুকুরের ভেতরে কিছু প্লাস্টিক জাতীয় বল, পাতলা, হ্যাঁ, ছেড়ে দিয়েছে এবং ওই বালকগুলো বা ওই ছেলেপুলেগুলো কি করছে, এক একটা শ্যুট করার চেষ্টা করছে, কিন্তু কোনো ছেলেই সফল হতে পারছে না, সবাই ব্যর্থ হচ্ছে। এখন বাচ্চাদের মনে নিরানন্দ। ওই পাশ দিয়ে তখন যাচ্ছিলেন স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ দেখলেন মজার একটা ব্যাপার ঘটছে, যাই দেখি বাচ্চাদের সঙ্গে। কি ব্যাপার? হে বাচ্চারা, তোমরা কি করছো? স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করলেন। বাচ্চারা বললেন, আমরা এই বলগুলোকে শ্যুট করার চেষ্টা করছি, কিন্তু আমরা কিছুতেই সাকসেস হচ্ছি না। তো বলছে, তাই নাকি? তাহলে আমার কাছে দাও বন্দুকটা। তো তখন বাচ্চাগুলো সেই বন্দুকটা দিয়ে দিল স্বামীজিকে। স্বামীজি এবার এক এক করে প্রত্যেকটি বলকে শ্যুট করলেন এবং তিনি সফল হলেন এবং কোনো বল মিচিং হলো না।
তখন বাচ্চাগুলো বলল, ও আচ্ছা, তুমি তাহলে ম্যাজিক জানো, তুমি কি ম্যাজিশিয়ান? স্বামী বিবেকানন্দ বললেন, না, আই এম নট ম্যাজিশিয়ান, আমি কোনো ম্যাজিক দেখাই না বা ম্যাজিক জানিও না। তাহলে তুমি এটা সম্ভব করলে কি করে? আমাদের এতগুলো বন্ধুরা মিলে এই বলগুলোকে একটাও শ্যুট করতে পারলাম না, আর তুমি সবগুলো একের পর এক করে দিলে, ব্যাপারটা কি বলো তো দেখি? হাউ ইজ ইট পসিবল? স্বামীজি বললেন, এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড। মনের ভেতরে সব কিছু। আমি কিছুই করিনি, আমি শুধু মাইন্ডটাকে ওই বলের উপরে সেট আপ করেছি, ওই বলটার উপরে লক্ষ্য রেখেছি আমার মনকে। আমার মনকে দিয়েই বলের উপরে লক্ষ্য রাখার চেষ্টা করেছি, এবং আমি প্রত্যেকটি বলকে শ্যুট করতে বা লক্ষ্য ভেদ করতে আমি সাকসেস হয়েছি। স্বামীজি ওখানে আরও ইন ডিটেল ব্যাখ্যা করে বুঝালেন, দেখো, তোমার সফলতা তোমার মনের উপরে ডিপেন্ড করবে। স্বামীজি এক্ষেত্রে জানা যায় স্বামীজি কখনো এর পূর্বে বন্দুক দিয়ে এরকমভাবে শ্যুট করেন না, অর্থাৎ একেবারেই প্র্যাকটিস ছাড়াই, একেবারেই অভিজ্ঞতা ছাড়াই তিনি এই কাজটা অনায়াসে সফল করলেন। এর পেছনে মূল কারণ কি দাঁড়াচ্ছে? যে সফলতা পেতে গেলে যে ব্যক্তি বা যে বস্তু বা যে দ্রব্যকে আমি পেতে চাইছি তার উপরে সঠিক প্রক্রিয়াতে নোটিস করা। এই জন্য বললাম, খানিকটা জীবনের সফলতা হচ্ছে বন্দুকের বুলেটের মতো। কেন বলছি? যাচ্ছি আমরা। এই যে স্বামীজি শ্যুট করলেন, এখন আমরা বন্দুকের বিষয় নিয়ে যাব। তবে এই বন্দুকের যখন উদাহরণ দিচ্ছি বা প্রসেসিংটা আমি একটু পরেই আলোচনা করব, নিশ্চিত কেউ এই বন্দুকের ফর্মুলাটা কোনো প্রাণী বা মানুষের ক্ষেত্রে প্রয়োগ করবেন না। হ্যাঁ, তাহলে সেটা সমাজবিরোধী কাজ হবে। সেটা হচ্ছে, আপনি যখন কোনো লক্ষ্যবস্তুকে ভেদ করতে চাইছেন, তখন আপনাকে বন্দুকটা গ্রহণ করতে হবে হাতের মুষ্টিতে, ঠিক তো? এবং সেই মুষ্টিতে কি ধরবেন? বন্দুকের গ্রিপ, যে জায়গাটাকে ধরতে হয় শক্ত করে আঁকড়ে ধরে রাখার জায়গাটা, প্রথমেই গ্রিপটা। এবার আপনাকে কিন্তু বুলেটটা ঢুকাতে হবে। তারপরে কি আছে? আপনাকে এবার কি করতে হবে? বন্দুকের অনেকগুলো পার্ট এবং অংশ আছে, তার ভেতরে মেইন যেটা আছে আমি সেটা বলছি। একটা হ্যামার আছে, তারপরে রয়েছে যে কি, বন্দুকের সামনে একেবারে ব্যারেল অর্থাৎ নলের একেবারে সামনে দেখবেন একটা, আমরা যেটাকে ছোটবেলায় বলতাম মাছি, ওটাকে আমরা বলি বন্দুকের পরিভাষায়, ওটাকে আমরা বলি ফ্রন্ট সাইড। এই ফ্রন্ট সাইড হাউজিংয়ের প্রতি আপনার দৃষ্টি নিক্ষেপ করতে হবে। আর পেছনের দিকে একটা রয়েছে হ্যামারের উপরের এরকম কাছাকাছি রিয়ার সাইড, এর মাঝখানে রয়েছে ব্যারেল, ভেতরে রয়েছে বুলেট। আর আপনি যে গ্রিপটাকে ধরে আছেন, সঙ্গে সঙ্গে আপনার এই তর্জনী আঙুলটা একটা জায়গায় কিন্তু ধরে রেখেছে, সেটার নাম কি? মেইন যে চাবিটা, সেটা হচ্ছে কি? ট্রিগার। এই ট্রিগারটা সব কিছু রেডি করার পরে ট্রিগারটা যখনই অন করা হবে, তখনই কিন্তু গুলিটা বেরিয়ে যাবে এবং লক্ষ্যভেদ করবে। এতগুলো পোরশন নিয়েই কিন্তু আপনি বাইরের একটা পাখি বা কোনো একটা বস্তুকে লক্ষ্য করেছেন, সেটাকে আপনি তখন শ্যুট করতে পারেন। তো জীবনের সবথেকে যে দৃঢ়তা, সেই জায়গাটা কোথায়? এই যে ভেতরের যে শক্তি, সেটা হচ্ছে বুলেট। আপনার ভেতরে প্রথমে যে স্ট্রং ডিটারমিনেশন, স্ট্রং যে স্ট্রেংথ, এই জিনিসটাকে কিন্তু আপনাকে ভেতরে পোষণ করতে হবে। তারপরে কিন্তু আপনাকে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে রিয়ার সাইড এবং সামনে যে ফ্রন্ট সাইড অর্থাৎ এম, এটাকে আপনাকে ঠিক করতে হবে। সামনের নলের এই যে এমটাকে লক্ষ্য করতে হবে, এবং আপনার চোখটাও ঠিক রাখতে হবে। সঙ্গে সঙ্গে আপনার হাতের যে ফিঙ্গারিং, সেটা রেডি করা, এবং ট্রিগারটা ঠিকঠাক ধরে রাখা, এবং গ্রিপটাকে ঠিকঠাক ধরে রাখা। এইভাবে করে তারপরে এই ফ্রন্ট সাইডটাকে ঠিক করে আপনি যে বস্তুকে লক্ষ্য করছেন, সেই বস্তুর প্রতি এবার আপনাকে নোটিস করতে হবে। এবং সামনের যে ফ্রন্ট যে সাইডটা, অর্থাৎ যে প্রথম যে মাছিটা নলের উপরে, ওই মাছিটার সঙ্গে অর্থাৎ এমের সঙ্গে ওই বস্তুর যে এম, বস্তুরূপী যে এমটা, এই দুটো লক্ষ্যকে একত্রিত করতে হবে আপনার চোখের মাধ্যম দিয়ে। অর্থাৎ আপনার মাইন্ড,
আপনার চোখ, আপনার হাত, সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ এবং বন্দুক, টোটাল প্রসিডিওর এবং সামনের যে লক্ষ্যবস্তু, এই সমস্ত জায়গায় যখন পূর্ণ মাত্রা একত্রীকরণ হয় তখন সেই লক্ষ্যবস্তুকে ভেদ করতে পারে, তখন জীবনের সফলতা আসে। সত্যি কথা বলতে, যখন মানুষ কেউ সত্যিকারে সফল হতে চায়, বস্তু বা ব্যক্তিকে প্রাপ্ত হতে চাইছে, তার প্রতি কনসেন্ট্রেট করা, প্রতিনিয়ত পজিটিভ হ্যামারের মাধ্যম দিয়ে আঘাত করা। এই যে হ্যামারটা দিয়ে টেনে দিচ্ছি না, আঘাত করা হচ্ছে, অর্থাৎ আপনার পজিটিভ মাইন্ড দিয়ে প্রতিনিয়ত আঘাত করতে হবে, তো রেডি করতে হবে। কিন্তু ওই জায়গাটা যদি কোনোভাবেই এগড়ো খেবড়ো হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, তখনই কিন্তু আপনি, অর্থাৎ হ্যামারটা দেখা যাচ্ছে আপনি অন করলেন না, নেগেটিভ অবস্থায় রেখে দিলেন, তাহলে আপনি ট্রিগার টানলেও কিন্তু শ্যুট করবে না, বিদ্ধ হবে না। তার মানে বিষয়টা বোঝা যাচ্ছে যে প্রতিনিয়ত আপনার মাইন্ড রূপী যে হ্যামার, সেটাকে হাতুড়ি, মুগুর, এটাকে দিয়ে আঘাত করতে হবে, প্রতিনিয়ত পজিটিভ সেন্সের ভেতরে রাখতে হবে। তার ভেতরে এবং আপনার সেলফ কনফিডেন্স, আপনার ভেতরের আত্মবিশ্বাস, ওটা হচ্ছে কিন্তু কি আপনার গুলি, যে আমার একটা শক্তি, সেলফ রেফারেন্সও বলতে পারেন। আত্মবিশ্বাস, আত্মশক্তি, আত্মমর্যাদা, আত্মবিশ্বাস, এইটা বুলেট রূপে পোষণ করতে হবে। সঙ্গে সঙ্গে কি করতে হচ্ছে, যে আপনি বারবার যখন মাইন্ডটাকে পজিটিভ সেন্সের ভেতরে নিয়ে যাচ্ছেন, তখন দেখবেন যে প্রকৃতিতে এই যে বন্দুকের যে প্রসিডিওর, সমস্ত জায়গায় একটা ইতিবাচক অবস্থা তৈরি হচ্ছে। আপনার ফিজিক্যাল যে আপনি একটা নিজেই একটা বন্দুক, এই টোটাল যে সমস্ত পার্ট রয়েছে বন্দুকের, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু অ্যাক্টিভেট করে রাখতে হবে প্রতি মুহূর্তে। তারপরে লাস্ট ফ্রন্ট সাইড, তারপরে আপনি ট্রিগার টেনে দিলেন, শ্যুট করে গেল, তারপরে লক্ষ্য ভেদ করে গেল। এই হচ্ছে মূলত বক্তব্য, যে আপনি যেটা চান সেটা অবশ্যই পেতে পারেন। এটা ল অফ অ্যাট্রাকশনের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে আমরা আজকে যে বস্তুকে চাইছি হয়তো আজকেই পাচ্ছি না, কিন্তু আপনি নিশ্চিত জেনে রাখুন, মনকে ভেঙে ফেলবেন না, মনকে শক্ত করে রাখুন, বুলেটটাকে ভরে রাখুন, হ্যামারটাকে টেনে রাখুন, গ্রিপটাকে ভালো করে ধরে রাখুন এবং ফ্রন্ট সাইডটার উপরে লক্ষ্য রাখুন। দেখবেন যে আপনি আজকে না হলেও কালকে গিয়ে সাকসেস হচ্ছেন, লক্ষ্যভেদ করতে পারছেন। ঠিক স্বামী বিবেকানন্দের মতো উনি যে প্রক্রিয়াতে মাইন্ডটা সেট আপ করেছেন, অর্থাৎ যে বস্তুকে আপনি প্রাপ্ত হতে চাইছেন, এক কথায় বলবো তার প্রতি মাইন্ডটাকে সেন্ট্রালাইজড করা, ওটা আমি প্রাপ্ত হবই, ওটা আমি যে কোনোভাবে পাবই। হ্যাঁ, এই যে পজিটিভ সেন্সে থাকা, এর থেকে আরও একটা উৎকৃষ্ট মাইন্ড আছে, যেটা শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়ের বিশেষভাবে বলা আছে, যস্তাত্মরতিরেব সদাত্ম তৃপ্তস্য মানব আত্মন্যেব সন্তুষ্টস্তস্য কার্যং ন বিদ্যতে। অর্থাৎ যে ব্যক্তি আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট এবং আত্মাতেই প্রীত, সে ব্যক্তির কোনো কিছুই করণীয় নেই। অর্থাৎ এক্ষেত্রে আত্মার উপরে কমপ্লিট যিনি ডিপেন্ড করছেন, তখন তার অন্য কোনো সুখ দুঃখবোধ, পরাজয় কি বিজয়, এই জায়গাটা আর থাকছে না। তখন তার পরম যে সত্তা প্রাপ্তির যে জায়গাটা, মানে যেটাকে ওভারঅল নিয়ন্ত্রণের শক্তি তার কাছে চলে আসছে। কারণ হচ্ছে আত্মাই তখন একমাত্র সুপ্রিম শক্তি, সে তখন নিজেকে কন্ট্রোল করে ফেলেছে বা প্রাপ্ত করে ফেলেছে। সুতরাং এবার বুঝতে পারছেন যে আমরা যদি গীতার আরও একটা পরিভাষাতে দেখি, নিয়তঙ্কৃ কর্ম, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি নিয়ত কর্ম করো, অকর্ম অপেক্ষা কর্ম করা শ্রেষ্ঠ। এখানে তাহলে আমরা বুঝতে পারছি যে কর্মরহস্যের উপরে গুরুত্ব প্রয়োগ করেছেন। এবার এটা আধ্যাত্মিক কর্ম আছে, জাগতিক কর্ম আছে। এবার যে ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে এটা সাকসেস হবে। এই জন্যে মনকে ক্রিয়াত্মক শক্তির ভিতরে প্রয়োগ করে জাগতিক বা আধ্যাত্মিকভাবে যে কোনো বস্তুকে প্রাপ্ত হতে পারেন। এই জন্যে বলবো যে লক্ষ্য বস্তুর উপরে লক্ষ্য রাখা 100%, কোনো ক্রমেই যেন মাইন্ডটাকে ব্রেক করবেন না, তাহলে দেখবেন আপনি সেই বস্তুকে প্রাপ্তির জন্য সফল হচ্ছেন। এটা হচ্ছে মূল বক্তব্য, যে আমরা যেমন কর্ম করব তেমন ফল পাব। শাস্ত্রে বা বেদান্ত শ্রুতিতেও বলছে যে অবশ্যম এব ভক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম। এ তো অলঙ্ঘনীয়
ভবিষ্যদ্বাণী অলঙ্ঘনীয় বেদান্তিক বাক্য প্রয়োগ করেছেন। কি? যে তুমি যেমন কর্মই করো না কেন, শুভ অশুভ তার ফল তোমাকে ভোগ করতেই হবে। অর্থাৎ আপনি যে বস্তুকে প্রাপ্তির জন্য যে কর্মটা করছেন, যেভাবে মাইন্ডটাকে সেট আপ করছেন বা সাধনা করছেন, তা অবশ্যই আপনি ফলরূপে প্রাপ্ত হবেন। এটা তো বেদান্ত শ্রুতির কথা, আমাদের শাস্ত্র সিদ্ধান্তের কথা, এ অলঙ্ঘনীয়। এই জন্যে কর্মরহস্যের উপরেও শ্রীমদ্ ভাগবত গীতাতে জোর দিয়ে সেটা বলেছেন। তো সেই জন্য একজন সাধক যখন জীবনের পূর্ণতা লাভ করে, তার ইষ্ট দেবতাকে লাভ করে, ঠিক এইভাবে তার ডিটারমিনেশনটাকে স্ট্রং ডিটারমিনেশন তৈরি করেন, তখন সে এটা প্রাপ্ত হতে পারেন। এই জন্য স্বামী বিবেকানন্দের পরিভাষাতে একটা কথা আছে যে গড ইজ ভেরি মার্সিফুল টু দোজ who sees struggling heart and soul for spiritual realization but remain ideal without struggle. ঈশ্বর করুণাপূর্ণ কৃপাময় তাদের প্রতি যে ব্যক্তি আত্মদর্শনের জন্য বা ঈশ্বর দর্শনের জন্য কঠোর পরিশ্রম করছেন, কিন্তু কোনো ব্যক্তির ক্ষেত্রে শুধু আদর্শই আছে কিন্তু পরিশ্রম বা স্ট্রাগল নেই, সেক্ষেত্রে দেখা যাবে হিজ গ্রেস উইল নেভার কাম, তার করুণা কখনোই সেখানে আসবে না। এটা স্বামী বিবেকানন্দের পরিভাষা। এটার মিনিংটা হচ্ছে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এক্ষেত্রে যদি টোটকার ক্ষেত্রে আপনি সেই শক্তি প্রয়োগ করেন তাহলে আপনি সফল হবেন, যদি সেই শক্তি প্রয়োগ না করতে পারেন তাহলে সফল হবেন না। সবথেকে বড় টোটকা হচ্ছে মন্ত্র। যখন আমরা বলছি একটা টোটকা মন্ত্র নানান কিছু দিন, এই যে মন্ত্র, এই যে মন্ত্রের মূল কিন্তু শব্দটা প্রয়োগ করা হচ্ছে মন থেকে। এই যে মনকে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ যে কোনো মন্ত্র টোটকা তাবিজ কবজ যাই কিছু বলুন না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মন একটা বিশেষ জিনিস বিশেষভাবে কিন্তু গুরুত্ব বহন করে। সুতরাং আমরা এক কথাই বলবো, যে কোনো বস্তুকে প্রাপ্তির জন্য আপনার মাইন্ডটাকে সবসময় পজিটিভ মাইন্ডে রাখুন। দেয়াল পিছনে ঠেকে যাচ্ছে, প্রচণ্ড সংঘর্ষে, প্রচণ্ড আঘাত প্রতিঘাতে আপনাকে অবদমিত করে দিচ্ছে, তারপর আপনাকে ঠেলে উঠতে হবে, না আমি অবশ্যই সাকসেস হব এবং আমি অবশ্যই প্রাপ্ত হব, এবং একটা স্বতন্ত্র মানসিকতার ভেতরে থাকতে হবে। এই পজিটিভ কথাটার মানে কিন্তু নেগেটিভকে পরিত্যাগ করে, নেগেটিভকে ভয় পেয়ে শুধু পজিটিভ সত্তার প্রতি আকর্ষিত হওয়া, এটা নয়। কেমন? সেটা হচ্ছে আমি আঘাত পাচ্ছি, আমাকে কেউ অপমান করছে, কেউ লাঞ্ছনা করছে, তখনই আমার মনে হচ্ছে না আমার জীবন অনেক বড় হতে হবে। এটা আপনি একটা ধাক্কা থেকে আপনার মনের ভেতর একটা কি করলেন, একটা ইচ্ছাশক্তি প্রয়োগের মাধ্যমে একটা বিশ্বাস আনছেন। এটা একটা সাধারণ আস্থা যেটা আঘাতের থেকে তৈরি হচ্ছে। কিন্তু স্বতন্ত্র আস্থা কি? স্বতন্ত্র আস্থা হচ্ছে আমার জীবনযুদ্ধে সফল হতে হবে। কেউ আমাকে আঘাত করছে তার জন্য আমার আস্থা তৈরি হচ্ছে না, আমার আস্থাটা তৈরি হবে স্বতন্ত্র অবস্থা থেকে, আমার ব্যক্তিগত অবস্থা থেকে তৈরি হবে। আঘাত করলেই আমার আস্থা তৈরি করলে সেক্ষেত্রে আবার কিন্তু ওই বিশ্বাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমি আমার ব্যক্তিগত যে কোনো কাজের ক্ষেত্রে আঘাত পেলে কি না পেলে কি, আমি কিন্তু প্রতিনিয়ত স্বপ্ন দেখি আমি একদিন সাকসেস অবশ্যই হব। এবার কখনো কখনো ব্যর্থ হচ্ছি, এবার ব্যর্থতার কারণে আঘাত পেয়ে আমি আবার আস্থা তৈরি করছি, বিশ্বাস তৈরি করছি বা ভেঙে পড়ছি, এরকম না। যদি কখনো ভেঙে পড়ছি তো আমি ভাবছি না না না, খানিকটা স্বপ্নের মতো, না 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 না, আমি আবার স্বপ্ন দেখব, আমি আবার স্বপ্ন দেখছি, না না না, একটা অটোমেটিক স্বপ্ন দেখছি। যেমন ধরুন অনেকেই আছে না, কাব্যিক ঔপন্যাসিক স্বপ্ন দেখতে খুব পছন্দ করে, নিজেকে রোমাঞ্চকর দুনিয়ার ভেতরে নিয়ে গিয়ে একটা অদ্ভুত স্বপ্ন দেখতে পছন্দ করে, অথচ কোনো হেতু নেই, কোনো যৌক্তিকতা নেই, কোনো কারণ নেই, কোনো বাস্তবে কোনো কিছু ঘটবে কিনা এরকম ধরনের কোনো ধরনের সম্ভাবনা নেই, অথচ তিনি স্বপ্ন দেখেন। এটা একটা স্বতন্ত্র বিশ্বাস এবং স্বতন্ত্র স্বপ্ন দেখা। এইটাকেই বলা হয় যিনি আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট। আমি জানি আমি স্বয়ং আত্মা এবং আমাতে কোনো সুখ এবং দুঃখ নেই, আমাতে জয় এবং পরাজয় কোনোটাই নেই। আমাতে যেটা আছে সেটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণত্ব। আমাতেই সব কিছু রয়েছে, আমাতেই সব কিছু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং সব কিছু আমার কাছেই রয়েছে। আমি যদি ইচ্ছা করি তাহলে সব কিছু পাবো, তবে আমার ইচ্ছা নেই কারণ আমি পূর্ণ। এই যে স্বতন্ত্র ইচ্ছাটা, এই ভাবনার ভেতরে একমাত্র আধ্যাত্মিক যোগীগণ পৌঁছান, তখন তারা পরমাত্মাকে প্রাপ্ত হন এবং সে পরমাত্মিক সত্তা লাভ করেন, সে নিজেই একসময় শিবত্ব লাভ করে পরমাত্মা হয়ে যান।
অর্থাৎ অনন্ত ব্রহ্মাণ্ডের ঐশ্বর্যকে লাভ করেন। এই জন্যে জিসাস খ্রাইস্টের পরিভাষায় একটা কথা আছে, বলছেন ফর হোয়াট ইজ আ ম্যান প্রফিটেড ইফ হি শ্যাল গেইন দ্য হোল ওয়ার্ল্ড। তুমি সমগ্র পৃথিবী অধিকার করেছো, তাতে তোমার লাভটা কি যদি তুমি তোমার আত্মাকে হারিয়ে ফেলো? তো যোগীগণ এই পরমাত্মাকে লাভ করেন। তো এখন আমরা ইহজাগতিক সংসারের বস্তুকে প্রাপ্তির জন্য অনেক ধরনের কোশিশ করি, অনেক ধরনের প্রচেষ্টায় থাকি, চেষ্টা চিন্তা ভাবনা সাধনা করে, কিন্তু এই যে সামান্য একটা বস্তুকে প্রাপ্তির জন্য আমরা যে চেষ্টা করি, এর থেকে বেটার মনকে স্বতন্ত্র অবস্থায় রাখা। আমি পাবো কি না পাবো এই সম্ভাবনার বা চিন্তা শক্তি আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমি স্বতন্ত্র অবস্থায় আছি, আমি মুক্ত, আমি আত্মা। আমি যে বস্তু স্বয়ং আত্মা, বা আমি যে আত্মাকে প্রাপ্ত করে এই শরীরকে নিয়ে বেঁচে আছি, এই তো পরম ধন, এই তো পরম বস্তু, এই সব করবে। অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণের পরিভাষায় মায়ের ইচ্ছে সব করবে। মা কালীর উপরে নির্ভর করো, তিনি সব করে দেবেন। বিশ্বাস করো, নির্ভর করো, মা কালী সব করে দেবেন। এটা আর কিছুই নয়, এটা হচ্ছে নিজের আত্মিক বোধের ভেতরে প্রবেশ করা। যখন সাধক এই আত্মিক বোধের ভেতরে প্রবেশ করেন, তখন তার নিজস্ব আর কিছু করণীয় থাকে না, তার সমগ্র প্রাপ্তি না চাইতেই তার কাছে চলে আসে। এটাই হচ্ছে সবথেকে পরম টোটকা, পরম মন্ত্র, পরম তাবিজ কবজ এবং পরম ধন প্রাপ্তি, পরম বস্তুকে প্রাপ্তি।